সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। 2026 সালের ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই পথেই হাঁটছে সরকার। আজও আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময় থেকে পেছনে ফেরার কোনো সুযোগ নেই। তবে নির্বাচন নিয়ে সারা দেশে আলোচনা বেশ সরগরম হলেও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নানা দাবিও আলোচিত হচ্ছে রাজনীতির মাঠে। এরই মধ্যে নির্বাচনের আগেই জুলাই সনদের বাস্তবায়নের পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত, ইসলামী আন্দোলন সহ কয়েকটি সংগঠন। আর বিচার সংস্কার, নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন ছাড়া নির্বাচন চায় না এনসিপি। সব মিলিয়ে এসব দাবি ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে নতুন কোনো সংশয় বা সংকট তৈরি করবে কিনা, এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ, এবং সেই সাথে আলোচনা হবে আজকের সমসাময়িক বিষয়গুলো নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার বাইরে আছেন মমিনুল আমিন, মহাসচিব এনডিএম। মমিনুল আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ডানে আছেন আরমান হোসাইন, কেন্দ্রীয় সংগঠক এনসিপি। আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আমি একটু যেতে চাই আরমান হোসাইনের কাছে, যেহেতু এনসিপির দাবিটাই এখন বেশ মুখ্য হয়ে আছে রাজনীতির মাঠে, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক। আমি সেই কারণে আরমান হোসেনের কাছে একটু যেতে চাই। আরমান হোসেন, 16 আগস্ট সম্ভবত রাজধানীর বাংলা মোটর এনসিপি অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রেখেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো প্রক্রিয়া চলার মধ্যে নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি। অর্থাৎ বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় আগে গণপরিষদ নির্বাচন হতে হবে, তার মূল কথা হলো এটি। এবং সেই সাথে আক্তার হোসেনও একইভাবে বলেছেন, বাংলাদেশের নতুন সংবিধান প্রয়োজন এবং পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। অতি দ্রুত জুলাই সনদের আলোকে সংস্কার বাস্তবায়ন করে গণপরিষদ নির্বাচন দিতে হবে। আবার সব নেতাদের একই বক্তব্য, বিচার সংস্কার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচন মানবে না এনসিপি। আমার প্রশ্ন হলো, সরকার যখন বা রাজনৈতিক দলগুলোর দাবি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন বা এটি ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের রোডম্যাপের একটা কথা যখন ঘোষণা হয়েছে এবং নির্বাচনের পথে হাঁটছে সরকার, নির্বাচন কমিশন, সবগুলো, এমন একটি সময়ে এনসিপি কেন সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন চাই, বেশ করে সংবিধান পাওয়ার জন্য? এটি যদি আমাকে একটু ক্লিয়ার করতে আসেন। ধন্যবাদ আপনাকে। দেশ ও বিদেশে যে জায়গা থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনারা জানেন যে ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদের যে খসড়াটা পাঠিয়েছে দলগুলোর কাছে, সেখানে হচ্ছে 84টি সংস্কার প্রস্তাবের বিষয়ে তারা সেখানে অন্তর্ভুক্ত করেছে। এবং সেখানে আপনার এই 84টি সংস্কার প্রস্তাব, এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে বর্তমানে যে সংবিধান আছে, সংবিধানের 62 থেকে 65টা অনুচ্ছেদকে আপনার হচ্ছে সংশোধন করতে হবে। এবং সংবিধানের যে 11টি চ্যাপ্টার আছে, 11টি চ্যাপ্টারের হচ্ছে প্রতিটি চ্যাপ্টারে মেজর এবং মাইনর চেঞ্জ হবে। তো সেই ক্ষেত্রে আপনার সাংবিধানিক যে আইনি জটিলতা আছে, আপনি যখন সংবিধান পরিবর্তনের কথা বলছেন, সংবিধানের পার্টিকুলার সেকশনগুলো, অনুচ্ছেদগুলো পরিবর্তনের কথা বলছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার এটা মাথায় রাখতে হবে সংবিধানের সাথে এগুলো সামঞ্জস্যপূর্ণ কিনা। কারণ আমরা জানি সংবিধান হচ্ছে একটি দেশের সবচেয়ে বড় আইন, এবং একটি বড় আইনের সাথে যখন আপনি নতুন আইন নিয়ে আসছেন, নতুন ধারা নিয়ে আসছেন, যেটা বর্তমান সংবিধানের সাথে সাংঘর্ষিক, যেটা বর্তমান সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেটা কিন্তু ওই বর্তমান সংবিধানের কোষ্ঠী পাথরে কিন্তু অযোগ্য হয়ে যাবে এবং ইমপ্লিমেন্টেশনের জায়গাটা তখন প্রশ্নবিদ্ধ হবে। তো সেই জায়গায় আপনার জুলাই সনদের বাস্তবিক ভিত্তি তৈরি করার জন্য, প্রপার ইমপ্লিমেন্টেশন মেকানিজমটা তৈরি করার জন্য আমরা যেটা চাচ্ছি গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন চাওয়ার ক্ষেত্রে আমাদের যেটা যৌক্তিকতা, সেটা হচ্ছে আপনার এই যে 84টি প্রস্তাব, এটিকে বাস্তবায়ন করতে যেহেতু আপনার লার্জ স্কেলে মেজর এবং মাইনর চেঞ্জ আনা হচ্ছে সংবিধানে এবং আনতে হবে, সেটা আপনার নতুনভাবে সংবিধানকে রিড্রাফট করার মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হলে যে আইনি জটিলতা আছে, যে প্রশ্নবিদ্ধ হওয়ার জায়গাগুলো আছে, সেগুলোকে ওভারকাম করা যাবে। আপনি একটা অর্ডিন্যান্স আকারে ধরেন, আপনার জুলাই সনদটা একটা অর্ডিন্যান্স আকারে আপনি পাশ করে রাখলেন আইনি ভিত্তি দেওয়ার জন্য। নেক্সট পার্লামেন্ট কিন্তু যখন এই সংবিধানের অধীনেই গঠিত হবে, এই অর্ডিন্যান্সটা কিন্তু এই সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে। আপনি যে কোনোভাবে আইনিভাবে যদি এটাকে বিশ্লেষণ করেন, সংবিধানের সাথে যখন এই অর্ডিন্যান্সটা সাংঘর্ষিক, যখন এই সংস্কার প্রস্তাবগুলো নির্বাচন হোক, বিচার ব্যবস্থা হোক, সংবিধানের সাথে হোক, তারপর দুদক এবং জনসংস্কার কমিশনের যে বিষয়গুলো, এগুলো কিন্তু সংবিধানের সাথে যখন সরাসরি সাংঘর্ষিক হবে, তখন তার আইনি ভিত্তি নিয়ে একটা জটিলতা তৈরি হবে। সেক্ষেত্রে তো জুলাই ঘোষণাপত্রে আমরা এটাও শুনেছি, নির্বাচিত সরকার এই জুলাই সনদের যে দাবিগুলো আছে, যে সংস্কারগুলো আছে, সেগুলো করার
তাদের এখতিয়ার, এরকম একটি কথা না, এটা ছিল না। জুলাই ঘোষণাপত্র যেটা ছিল যে হচ্ছে জুলাই ঘোষণাপত্রটি নির্বাচিত সরকারের মাধ্যমে পরবর্তী সংসদে সংবিধান সংশোধনক্রমে তফসিলে অন্তর্ভুক্ত হবে, এই কথাটি বলা ছিল। বিএনপি তো চাই, এটা বিএনপি চেয়েছে এটা, কিন্তু আমরা আমাদের আসলেই তারাই এই জুলাই সনদের এইসব বিষয়গুলো তারা অন্তর্ভুক্ত করবে সংবিধান। হ্যাঁ, এটা তাদের দলীয় চাওয়া হতে পারে, কিন্তু আমরা যখন আমাদের জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি, সেখানে আমরা বলেছি যে আপনার জুলাই ঘোষণাপত্রে ঐকমত্য কমিশন যেখানে এই জুলাই সনদ বাস্তবায়নের ভিত্তি নিয়ে এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু বলেনি, এবং যেখানে দলগুলো নিয়ে যে বসার কথা সেটা এখনো বসেনি, সেক্ষেত্রে আপনার ঘোষণাপত্রে আগ বাড়িয়ে এই বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কথা বলা বা জুলাই ঘোষণাপত্রের সংবিধানে কিভাবে সন্নিবেশিত হবে সেটা নিয়ে একটা আলাপ করাটা আমরা মনে করেছি যে এটা দরকার ছিল না, এবং এটা অবশ্যই অন্যান্য রাজনৈতিক দল যে জুলাই সনদের বাস্তবায়নের বিষয়ে এখনো পর্যন্ত অপেক্ষা করছে, বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে কথা বলছে, তাদের সাথে এটা আমি মনে করি যে হচ্ছে এক প্রকার তাদেরকে মিসগাইড করা হলো, তাদের যে মতামত সেটাকে ডিসরেসপেক্ট করা হলো। তো সেই জায়গাটা অবশ্যই এখানে পয়েন্ট অফ ডিফারেন্স আছে। আর যেটা আমাদের গণপরিষদ চাওয়ার ক্ষেত্রে আমরা যেটা বলছি, এটা কমপ্লিটলি একটা লিগ্যাল পয়েন্টের থেকে আপনি সাউন্ড লিগ্যাল প্রিন্সিপালে যদি চিন্তা করেন, সংবিধান হচ্ছে একটি দেশের সর্বোচ্চ আইন, গ্র্যান্ড নর্ম, যেটা মানে নতুন সংবিধানটা আপনার গণপরিষদ নির্বাচনের মাধ্যমে চান, এটাই। এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যখন সংবিধানটা প্রণয়ন করা হয়, সেটা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল বা পারফেক্ট মেথড অফ ড্রাফটিং আ কনস্টিটিউশন। তো সেই জায়গাটা আমরা সবসময় গুরুত্ব দিয়ে আসছি, এবং এইটা ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনকে আমরা এটা আগেও বলেছি যে এটা গণপরিষদ প্লাস সংসদ নির্বাচন দুটো একসাথে ফাংশন করতে পারে। আপনার এর আগেও এক্সাম্পল আছে, নেপালে এরকম এক্সাম্পল আছে যে পার্লামেন্টারি ইলেকশন, সেখান থেকে যারা নির্বাচিত হয়ে আসছেন তারা গণপরিষদ প্লাস পার্লামেন্ট আকারে কাজ করেছেন। এখন এই ডুয়াল রেসপন্সিবিলিটিটা পারফর্ম করার পরে, বা এটা এরকমও হতে পারে যে তারা প্রিলিমিনারি একটা পার্টিকুলার টাইম, হয়তো 4 মাস 6 মাস তারা গণপরিষদ আকারে ফাংশন করলেন, তার পরবর্তীতে তারা পার্লামেন্ট আকারে এখানে দায়িত্ব গ্রহণ করলেন। এখন আপনি আরেকটা বিষয় যদি আপনার মনোযোগ আকর্ষণ করি, সেটা হচ্ছে উচ্চকক্ষের বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, পিআর হোক অথবা না হোক, সেক্ষেত্রে পয়েন্ট অফ ডিসেন্ট আছে কয়েকটি দলের। বাট এই যে উচ্চকক্ষের বিষয়ে আপনি একমত হলেন, নির্বাচনী সংস্কারের বিষয়ে আপনি একমত হলেন অন্যান্য দলগুলো, সেটা যখন এই সংবিধানে যখন এই বর্তমান এক্সিস্টিং অনুচ্ছেদগুলো বর্তমানে এখানে বহাল আছে, সেক্ষেত্রে আপনি এই নির্বাচনী সংস্কার অথবা উচ্চকক্ষের প্রতিষ্ঠাটা কিভাবে করবেন? আপনাকে অবশ্যই সংবিধানের সংশোধনী আনতে হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই সেখানে গণপরিষদের মাধ্যমে যদি এটা আপনি আগে বাস্তবায়ন করেন, পার্লামেন্টের ইলেকশনে সেটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আপনার কোনো বাধা থাকবে না। সেক্ষেত্রে আপনাদেরকে জুলাই সনদে এই বিষয়টি কি মানে একেবারে নিশ্চিত হয়ে গেছে কিনা, এবারের নির্বাচন কি 400 আসনে হচ্ছে নাকি 300 আসনে হচ্ছে? না, এইটা আসন কেন্দ্রিক ভাবে এখনো এটা জুলাই সনদে আসেনি এই আলাপটা, এবং বর্তমানে আমরা যেটা দেখছি যে হয়তো 300 আসনের নির্বাচনটা হবে। আমি একটু যেতে চাই মমিনুল আমিনের কাছে, মহাসচিব এনডিএম। মমিনুল আমিন, এখন বলছিলাম আমি যে নির্বাচনে একটা ডামাডোল চলছে, নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলা হচ্ছে। এর মধ্যে আবার ডক্টর ইউনূস মালয়েশিয়ায় গিয়ে সিএনএকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার পুরনো সমস্যাগুলো ফিরে আসবে। তো একইভাবে এনসিপিও চাই নতুন সংবিধান, আবার পিআর পদ্ধতি নির্বাচন চাই জামায়াত, ইসলামী আন্দোলন। সব মিলিয়ে আপনার বক্তব্যটা কি, আসলে নির্বাচনটা কি ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে কিনা? প্রথমে আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্য ইতিমধ্যে আলোচিত হয়েছে। উনি একটা বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তবে এটাকে আমরা আসলে গতানুগতিকভাবেই দেখছি, কারণ তিনি এর আগেও বিদেশে যে বলেছিলেন যে গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহফুজ, তিনি বলেছিলেন, তিনি কোন সেন্সে বলেছিলেন, কাউকে হাইলাইট করতে যে বলেছিলেন, এটা আমরা নিয়ে তখন আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতা নিয়ে তো বোঝাতে চেয়েছেন বিচার এবং সংস্কার প্রক্রিয়া যদি অসম্পূর্ণ থাকে বা এই বিষয়ে যদি সরকার কোনো ভূমিকা না নেয়, তাহলে হয়তো নির্বাচন নিয়ে প্রশ্ন বা শুধু একটা নির্বাচন হলে কোনো একটা প্রশ্ন উঠতে পারে, হয়তো এই সেন্সে বলেছেন। আমরা যে মাহফুজকে যেভাবে মাস্টার মাইন্ড বলেছিল, তার বক্তব্যের যে ধারাবাহিকতা বলেছিলেন, আমি ওভাবেই নিতে চাচ্ছি, কারণ তার উদ্দেশ্য সৎ বলেই আমরা আশা করি। 2 নম্বর হচ্ছে গণপরিষদ নির্বাচনের কথা যারা বলছেন, তারা কি আসলে জানেন কিনা আমি আসলে ঠিক শিওর না যে বর্তমান সংবিধানকে বহাল রেখে এক্সিস্ট রেখে আর মানে কোনো গণপরিষদ করার আইনগত কোনো ভিত্তি নাই। তাহলে আপনাকে পুরো সংবিধানকে কী করে দিতে হবে? বাতিল করে দিতে হবে। যে এই মুহূর্তে আপনি পুরো সংবিধান বাতিল করবেন, সেই মুহূর্তে সাংবিধানিক ক্রাইসিস তৈরি হবে, এবং পুরো সংবিধানকে বাতিল করার এখতিয়ার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নাই। এটা হচ্ছে আইনি ব্যাখ্যা আর কি। এখন আপনি চাইতেই পারেন, আবেগে আমরা অনেক কথা বলতে পারি, তাহলে বলতে হবে যে এটা অভ্যুত্থান ছিল না বিপ্লব ছিল, সেই প্রশ্নে যেতে হবে। কারণ যখন আপনি রেভলিউশনে আসবেন, বিপ্লবে আসবেন, তখন তো পুরো সিস্টেমটাকে আপনি চেঞ্জ করবেন। এটা রেভলিউশন হয় না, এটা অভ্যুত্থান হয়েছে।
ঠিক আছে, সারপ্রাইজিং হয়েছে, জুলাই আপরাইজিং আমরা যদি ইংরেজিতে বলে থাকি, এটার রাষ্ট্রবিজ্ঞানে কনোটেশন বা ডেফিনেশন আছে। ওনারা তো বলছে যে সংসদ নির্বাচনে একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব। এটা হয় না, কারণ হচ্ছে আপনি বলছেন সংসদ নির্বাচন এবং গণপরিষদ একসাথে করা সম্ভব, তাহলে এই সংবিধানের অধীনেই আপনি করছেন। একটা সংবিধানকে এক্সিস্ট রেখে আপনি সেই সংবিধান বাতিলের জন্য নির্বাচন করতে পারেন, এটা হয় না, এটা আইনগত কোনো ভিত্তি নাই, নান হোয়াটসোএভার, আপনি এটা বলতেই পারেন না। ঠিক আছে, ওনারা কি সংবিধান বাতিলের কথা? না, আপনি বাতিলের কথা আপনি যখন বলবেন সম্পূর্ণ নতুন সংবিধান তৈরি করার জন্য গণপরিষদ নির্বাচন, সেটা এক্সিস্টিং সংবিধানের অধীনে, এটা হয় না। যদি এভাবে বলি, সংবিধানের অধীনে নির্বাচন হয় এবং বিভিন্ন সময় আমরা কি দেখিনি সংসদে বিভিন্ন সংশোধনী আনতে? সংশোধনী আর সংবিধান বাতিল, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া এক জিনিস না কিন্তু ভাই। সংবিধানে, বর্তমান সংবিধানে বলা আছে আপনার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে গেলে আপনাকে কী কী প্রসেস ফলো করতে হবে। সো এটা না। 2 নম্বর আছে, উনি যেটা বললেন যে ওনার সাথে আমার ঐক্যমত কমিশনও একসাথে আমাদের বসার সুযোগ হয়েছিল, আমাদের এনডিএমের পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করেছিলাম। তো সেখানে আসলে আপনার মানে বাস্তবায়নের জন্য যে ধারাগুলো বলছে এক্সিস্টিং যে সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে, কীভাবে সাংঘর্ষিক হবে আমরা কিন্তু ক্লিয়ার না। যে অন্তর্বর্তীকালীন সরকারের এখন লিবার্টি আছে, তারা কিছু বিষয় যেগুলো সংবিধান সংশোধনীর সাথে সম্পর্কিত না, সংস্কারের যে 84 প্রস্তাবে ওই সনদে উল্লেখ করেছে, সেগুলো তারা ইজিলি বাস্তবায়ন করতে পারে, অর্ডিন্যান্সের মাধ্যমে হোক, এলএফওর মাধ্যমে হোক, তারা কিন্তু বাস্তবায়ন করতে পারে। এই স্বাধীনতা তাদের আছে, এটার জন্য আমাদের বা তাদের কারোর পারমিশন প্রয়োজন হয় না। ইতিমধ্যে তারা অনেকগুলো অর্ডিন্যান্স কিন্তু পাশ করেছে। বর্তমান সরকার গঠিত হয়েছে কি আর্টিকেল 106 অনুযায়ী সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স নিয়ে, সেই রেফারেন্সের বৈধতার ভিত্তিতে সরকার গঠিত হয়েছে, এবং সরকার কিন্তু চাইলেই অর্ডিন্যান্স পাস করতে পারে যেগুলো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের সাথে জড়িত না। সেইগুলো নিয়ে তো আমাদের কোনো বাধা নেই, এবং সেগুলো আমরা যারা নির্বাচিত হবে পরবর্তী সংসদ রেটিফাই করবে, হ্যাঁ, সেইগুলো বৈধতা পাবে। এক্ষেত্রে কোনো জটিলতার কারণ নাই। যে বিষয় ওনারা যেগুলো বলছেন যে বর্তমান সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে, এমন কোনো প্রস্তাবনা ঐক্যমত কমিশনে আসে নাই যেগুলো বাস্তবায়ন করতে গেলে বর্তমান সংবিধানের সাথে কিছু সাংঘর্ষিক হতে হবে। যে বিষয়গুলো সাংঘর্ষিক হবে সেগুলো আমরা সংশোধনের মাধ্যমে, সংবিধান সংশোধনের মাধ্যমে, আমরাই বলেছি যে এই বিষয়গুলো সংবিধান সংশোধন করতে হবে, তাহলে না হলে সাংঘর্ষিক হবে। সংবিধান সংশোধনটা কারা করবে? সংবিধান সংসদ নির্বাচিত সংসদ করবে, কারণ সংবিধানে বলা আছে, এবং আমরা যারা বিশ্বাস করি রাষ্ট্রের মালিকানা হলো জনগণের হাতে, এবং জনগণ যাদেরকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবে সেটা হলো একটা সভরেন সার্বভৌম পার্লামেন্ট। একমাত্র সার্বভৌম পার্লামেন্টের হাতেই ক্ষমতা থাকে সংবিধান সংশোধন করার। যে বিষয়গুলো বলছেন সাংঘর্ষিক, সেগুলো আমরাও তো এগ্রি, যেগুলো সংবিধান সংশোধন করতে নির্বাচিত যারা সরকার আসবেন তারা করবেন, আমিও ধরে নিলাম। কিন্তু এই যে 84টা দফা জুলাই সনদে, সেখানে তো নোট অফ ডিসেন্টও আছে, তারা সেগুলো নাও তো করতে পারে। এখন আসে নোট অফ ডিসেন্টের ব্যাপার। দেখেন, যে কোনো আলোচনায় বিশ্বের যে কোনো প্রান্তে, হ্যাঁ, বিশ্বের পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যে কোনো জায়গায় আপনি আলোচনায় বসবেন, সেখানে আলোচনার আপনাকে কিছু ভিন্ন মত থাকবে, কিছু বহুমত থাকবে, কিছু দ্বিমত থাকবে। আলোচনার অর্থই হলো, আলোচনা শব্দটা ডেফিনিশন তো থাকবে। হ্যাঁ, আলোচনার অর্থই না যে ভাই দ্বিমতের ফায়দা লুটবে কি আপনারা, আপনি একটা নাম চুজ করেছেন, আমার নাম একটা, আপনার নাম একটা, এখন এই নামের ভিতরে আমরা বলছি না এই নামটা আপনি আর আমি একই নাম রাখবো, এটা নিয়ে তো আলোচনা হইতে পারে না। না, আপনার একটা পছন্দ হয়েছে, আমার একটা, আপনি একটা শার্ট কিনতে যাবেন, আপনার একটা কালার পছন্দ হবে, আমার একটা কালার পছন্দ হবে, তাই না? এইটা নিয়ে তো আলোচনা হইতে পারে না, আলোচনা, তাই না? তো কিছু এর জন্য নোট অফ ডিসেন্টের পয়েন্টগুলো আসছে। এখন নোট অফ ডিসেন্টের সমাধান কী হবে? খুব সুন্দর সমাধান। আমরা যদি মনে করি যে জনগণই সকল ক্ষমতার উৎস এবং জনগণকে সার্ভ করার জন্যই আমরা এত কিছু করছি, তাহলে যে বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটা আমরা আমাদের নির্বাচনী ইশতেহার, ইলেকশন ম্যানিফেস্টোতে উল্লেখ করি যে ভাই দেখো, আমি এই বিষয়টাতে ঐক্যমত কমিশনের সাথে নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমার নির্বাচনী ম্যানিফেস্টো এইটা, তুমি যদি আমাকে ভোট দাও তাহলে তো আমার নোট অফ ডিসেন্টটা জেনেই আমার ম্যানিফেস্টোর পক্ষে তুমি ভোট দিচ্ছ। তার মানে আমি যদি নির্বাচিত হই, আমি জনগণের রায় নিয়েই কিন্তু হয়েছি ওই নোট অফ ডিসেন্টের পক্ষে। নোট অফ ডিসেন্টে যারা অপোজ করছে বা যারা যে বিষয়ে নোট অফ ডিসেন্ট দেয়নি, তারাও তাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করুক যে ওই দলটা এনডিএম এই বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা দিই নাই। ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি জনগণের রায় নিয়ে ফেসিবাদ তৈরি করার ইতিহাস তো বাংলাদেশে হয়েছে। জনগণের রায়কে ফ্যাসিবাদ তৈরি করার ইতিহাস জনগণের রায় নিয়ে হয়েছে, কতটা ভুল। আপনি জনগণের রায়কে এক নাম্বার প্রতিফলন হয়েছে কিনা যেই নির্বাচনে 2009 সালের নির্বাচনের কথা যদি আপনি উল্লেখ করেন, তাহলে আমি আপনাকে ডেটা দিয়ে বলতে পারবো ঠিক কতগুলো কেন্দ্রে, যেখানে 91 সাল থেকে 2001 সালের নির্বাচনে 3টা নির্বাচনে বিএনপির ক্যান্ডিডেটরা জিতেছিল, সেই সমস্ত মিনিমাম 100 ভোট কেন্দ্র আছে যেখানে প্রায় শূন্য বা কিছু তার বেশি কিছু ভোট বিএনপিকে দেখানো হয়েছিল। প্রায় 10,000 ভোট কেন্দ্র রয়েছে, 2008 সালেও ম্যানিপুলেট হয়েছে, 10,000 ভোট কেন্দ্র রয়েছে। আমার কাছে লিস্ট, আমি আপনাকে সময় দিলে দেখাতে পারবো যে এখানে 100-র বেশি ভোট কেন্দ্রে 100-র বেশি কম ভোট বিএনপির ক্যান্ডিডেটরা পেয়েছিল, যেখানে তারা 91 থেকে 2001 জিতে এসেছে। তার মানে খুব সূক্ষ্মভাবে এবং খুব মেটিকিউলাসলি 2008 সালের নির্বাচনকে ম্যানিপুলেট করা হয়েছিল, এবং কিছু বিদেশি রাষ্ট্রের সহায়তায় এবং দেশি বিদেশি অলিগার্কদের মাধ্যমেই
আপনার জনরায়কে বিভ্রান্ত করে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, জনরায় নিয়ে ফ্যাসিবাদ হয় নাই। তাদের অনেকগুলো শক্তি একসাথে কাজ করে। জনগণের কাছে তো রায়টাই মুখ্য। না, জনগণের রায়কে যদি আপনি প্রতিফলিত না দেন, না আপনি যদি জনগণের রায়কে প্রতিফলিতার সুযোগ না দেন, আপনি যদি মেকানিজম তৈরি করে রাখেন, তাহলে সেই রায়কে আপনি একটা সাইনবোর্ড হিসাবে রেখে ব্যাকগ্রাউন্ডে আপনি অনেক কিছু করতে পারেন, এবং এই ঘটনাটা বিশ্বের বহু দেশে আমরা দেখেছি। ধন্যবাদ। আমি একটু যেতে চাই আবারও আরমান হোসেনের কাছে। আরমান হোসেন, আপনারা কেন জনগণের রায়ের বিপক্ষে? কেন জনগণের রায় যদি বলে যে না, তারা ক্ষমতায় গিয়ে এই সংবিধান, নতুন সংবিধানে আপনাদের যে জুলাই সনদের যেই 84 দফা, সেই 84 দফা বাস্তবায়নের একটা রায় যদি জনগণ দেয়, তাতে আপনারা আস্থা রাখতে পারছেন না কেন? ধন্যবাদ আপনাকে। আমার সম্মানিত সহ-আলোচকের কথা রেফারেন্স নিয়ে বলি, এই যে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলো, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমর্থক নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেল, এটা কি কোনো সংবিধান মেনে হয়েছে? আপনি যদি বর্তমান সংবিধানের স্কেল দিয়ে যদি আপনারা চিন্তা করেন, অসাংবিধানিক উপায়ে একটা সরকারকে, আমি যেটা বলি, সরকারকে যে উৎখাত করা হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে, যে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে, এটা কি সংবিধান মেনে করা হয়েছে? আপনি সংবিধানের 7 ক অনুচ্ছেদ, আসলে সংবিধান মেনে হয় না। সেটাই 7 ক অনুচ্ছেদটা যদি আপনি যখন দেখেন, অসাংবিধানিক উপায়ে কোন একটি সরকারকে উৎখাত করা, সরকার উৎখাতের চেষ্টা করা, সেটাকে কিন্তু হচ্ছে পানিশেবল অফেন্স করা হয়েছে, এবং রাষ্ট্রদ্রোহিতার যে অফেন্সের যে শাস্তিটা দেয়া হয়, সে সেম পানিশমেন্ট ইমপ্লাই করা হয়েছে এখানে। আপনার এই সাংবিধানিক স্ট্রাকচারে এই সরকার যে দুঃশাসন কায়েম করেছে, যে ফ্যাসিবাদ কায়েম করেছে, সেখানে মানুষের যখন অনাস্থা তৈরি হলো, মানুষ যখন দেখলো যে হচ্ছে এই স্ট্রাকচারে, এই ফ্যাসিবাদী স্ট্রাকচারে তাদেরকে অল টাইম এক্সপ্লয়েটেড হতে হবে, তাদেরকে শোষণ করা হবে, তাদেরকে নিষ্পেষণ করা হবে, এবং এই যে ফ্যাসিবাদী স্ট্রাকচার, এই ফ্যাসিবাদী স্ট্রাকচারের মূলোৎপাটন আসলে এই সাংবিধানিক ফ্রেমওয়ার্কে সম্ভব না, তখনই 5ই আগস্টের এই গণঅভ্যুত্থানটি হয়েছে। এবং তখনই 5ই আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার সহ তাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে তাদের যে সহযোগী ছিল সবাইকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। এখন সাংবিধানিক ক্রাইসিসের কথা শুনি আমরা, বা সংবিধান প্রেম দেখি নতুন করে। এখন সাংবিধানিক ক্রাইসিসের কথা যখন বলবেন, 106 এর যে হচ্ছে সরকার যে গঠিত হলো একটি ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে, এটা কিন্তু খুবই দুর্বল ভিত্তি। আপনি এখন এই হাইকোর্টের যে আপনি রেফারেন্সটার মাধ্যমে আপনি এখন সরকার পরিচালনা করছেন, এই রেফারেন্স কি পরবর্তীতে কোয়েশ্চেন হতে পারে না? আপনার সেম সাংবিধানিক ফ্রেমওয়ার্কে এই রেফারেন্সকে কোয়েশ্চেন করা যেতে পারে, এবং যদি হাইকোর্ট রায় দেয় যে হচ্ছে এই রেফারেন্সটা ভুল বা নট বেসড অন প্রপার লিগাল প্রসিডিংস, তখন আপনার তো সরকার অবৈধ হয়ে যাচ্ছে, পুরো প্রসিডিংসটা অবৈধ হয়ে যাচ্ছে। এখন আপনার পঞ্চদশ সংশোধনীর ক্ষেত্রে যখন হচ্ছে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কিছু আপনার হচ্ছে পরিবর্তনকে ইলিগাল ঘোষণা করলো বা হচ্ছে ভয়েড ঘোষণা করলো, পরবর্তীতে যখন আবার কোর্টে আসবে, আমরা দেখেছি যে কিভাবে কোর্টের উপর বন্দুক রেখে রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থ হাসিল করে। আমরা কোর্টের আন্দোলনেই দেখেছি যে হচ্ছে যে 56% কোটা যখন ইম্পোজ করা হলো, কিভাবে আওয়ামী লীগ সরকার হাইকোর্টের উপর বন্দুক রেখে তারা বলতে চাচ্ছিল যে এটা তো কোর্টের বিষয়, আমাদের বিষয় না। এখন সাংবিধানিক ক্রাইসিসের কথা যখন আমরা শুনি, তখন একটা প্রশ্ন জুড়ে দিয়ে আরমান হোসেন, আপনারা কি পুরো সংবিধানকে ছুঁড়ে ফেলতে চান, নাকি আসলে এই সংবিধানে জুলাই সনদের বিষয়গুলোকে ইনক্লুড করার বিষয়টা? আপনাকে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা বলছি, ক্রাইসিসের উত্তরটা আমি আগে দেই। যে হচ্ছে আপনার সাংবিধানিকভাবে আপনার সংবিধানটা এত বেশি পরিমাণে প্রবলেমেটিক ছিল, যার কারণে সংবিধানের 11টি অনুচ্ছেদ আপনাকে পরিবর্তন আনতে হচ্ছে। এই জুলাই সনদটা বাস্তবায়ন করার ক্ষেত্রে সংবিধানের 153টি অনুচ্ছেদের মধ্যে আপনার 65 থেকে 70টি অনুচ্ছেদে আপনার পরিবর্তন নিয়ে আসতে হচ্ছে। এই সংবিধান যদি আসলে পারফেক্টলি ওয়ার্ক করার মতো জায়গায় থাকতো, বা রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য, যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য বলেন, বিচার ব্যবস্থার কথা বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলেন, নির্বাচন কমিশনের কথা বলেন, প্রত্যেকটি জায়গায় যদি সংবিধানের যদি প্রবলেম না থাকতো, তাহলে আপনারা চেঞ্জ কেন আনতেছেন? উনি তো ঐকমত্য কমিশনে ছিল, আমিও ছিলাম, কেন একমত হলাম এই পরিবর্তনের ক্ষেত্রে? এই পরিবর্তনগুলোর ক্ষেত্রে এই জন্য একমত হলাম যে এই ফ্রেমওয়ার্কে এই রাষ্ট্র পরিচালনা করা, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করা বা বাংলাদেশের সামগ্রিক কল্যাণ করা সম্ভব না। এই জন্যই পরিবর্তনগুলো আসছে। এখন এই পরিবর্তনগুলো আপনি যখন সারা দিন 2টা মাস আলাপ আলোচনা করে আপনি একমত হলেন, পরবর্তীতে যদি আপনি একটা দুর্বল আইনি ভিত্তি দিয়ে আপনার জাস্ট হচ্ছে জেন্টলম্যানস এগ্রিমেন্টে বিলিভ করতে বলেন, আমি আপনাকে বিলিভ করি না। কারণ জুলাই সনদ যখন এটা একটি লিগাল ডকুমেন্ট হিসেবে তৈরি হলো, এটা সর্বোচ্চ আইনি ভিত্তি নিশ্চিত করেই আছে এটাকে বাস্তবায়ন করতে হবে। এখন কিভাবে বাস্তবায়িত হতে পারে? আপনার বর্তমান সংবিধানে যে সংবিধানটি আছে সেটাকে স্থগিত করে জুলাই সনদকে হচ্ছে সর্বোচ্চ আইনের পর্যায়ে এনে সেটার মাধ্যমে নির্বাচন হতে পারে। কিভাবে হতে পারে? আপনার লিগ্যাল ফ্রেমওয়ার্ক, সংবিধানকে স্থগিত করলে পুরোটা আমি অ্যানসার করছি, সাংবিধানিক যেটা বলছেন সাংবিধানিক সংকটে পড়ছে কিনা। আচ্ছা, আমি বলি আপনাকে, আপনি যখন লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে জুলাই সনদকে সর্বোচ্চ আইনের জায়গায় রাখবেন, বা গ্র্যান্ড নন থিওরি যেটা বলছিলাম, কেলসেল বিখ্যাত আইনবিদ
কেলসেনের একটি থিওরি আছে, পিওর থিওরি অফ ল, সেখানে গ্র্যান্ড নর্ম থাকে কনস্টিটিউশন, সবচেয়ে বড় আইন। সেটাকে যখন আপনি রিপ্লেস করে জুলাই সনদকে নিয়ে আসবেন, সেটা ফাংশনাল থাকবে এবং বর্তমান সংবিধানের যে অংশটুকু জুলাই সনদের সাথে সাংঘর্ষিক সেটা স্থগিত হয়ে যাবে। আবার যে অংশটুকু সঙ্গতিপূর্ণ সেটা কিন্তু বহাল থাকবে। এটা কিন্তু ওই লিগ্যাল ফ্রেমওয়ার্ক ওয়ার্ডেরই কিন্তু এটাকে আপনার ইন্ডিকেট করতে পারে বা এটাকে মেনশন করবে। যেমন ধরেন বর্তমান সংবিধান যদি না থাকে তাহলে সুপ্রিম কোর্ট থাকছে না, সরকার থাকছে না, আমাদের অনেক কিছুই গ্যাপ থেকে যাচ্ছে। সো যেই জায়গাটা সঙ্গতিপূর্ণ সেটা বহাল থাকবে, আর যে জায়গাটা হচ্ছে আপনার সাংঘর্ষিক সেটাকে আপনি স্থগিত করে দিবেন। এখন এই স্থগিতটা কেন প্রয়োজন? আপনি নতুন বাংলাদেশের নির্বাচনের কথা বলছেন। আমি যদি সংবিধানের 118 থেকে 126 অনুচ্ছেদের কথা বলি, যেটা নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলে, সেখানে অন্তত 10টি চেঞ্জ আছে যেটা জুলাই সনদ নিয়ে আসছে। তার মানে কি আপনি কি নির্বাচনী পরিবর্তন চান না? উচ্চকক্ষের কথা বলছেন, উচ্চকক্ষের বিষয়ে আপনার রাজনৈতিক দলগুলো, বেশিরভাগ রাজনৈতিক দল একমত, সেটাকে আপনি কি মানে অগ্রাহ্য করে জাস্ট পরবর্তী পার্লামেন্টে এটাকে এনফোর্স করা হবে এরকম চিন্তাভাবনা নিয়ে আপনি আগাবেন? এবং আমরা পরবর্তীতে দেখেছি তো এরকম বিষয়গুলো। 91 দলীয় জোটের যে রূপরেখা ছিল সেখানে তো বেশ ভালো ভালো সুন্দর এগ্রিমেন্ট হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি বিএনপি এটাকে ফার্স্টে ভায়োলেট করেছে, পরে প্রত্যেকটি রাজনৈতিক দল এই রূপরেখাগুলোকে ভায়োলেট করেছে। তো জেন্টলম্যানস এগ্রিমেন্ট অথবা মৌখিক যে একটি সনদ বা বয়ান, এটাতে আসলে মানুষ বিশ্বাস করার মতো পরিস্থিতিতে নাই। এবং আপনার আইনি জায়গা থেকে বিশ্বাস করে না নাকি এনসিপি বিশ্বাস না, সব জায়গা থেকে। কারণ আপনি এটা তো আমি বললাম ঐতিহাসিক রেফারেন্স আছে, আমরা কিভাবে হচ্ছে বিট্রে করেছি আমাদের নিজেদের এগ্রিমেন্টের এগেইনস্টে। সো ওই জায়গা থেকে আপনার প্রপার লিগ্যাল ফাউন্ডেশনটা তৈরি করে আপনার হচ্ছে এই গণপরিষদ নির্বাচন হতে পারে এবং তার মাধ্যমে পরবর্তীতে নেক্সট পার্লামেন্ট ইলেকশন হতে পারে। ধন্যবাদ দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আলোচনা চলছিল নির্বাচন ঘিরে নানা দাবি। আলোচনায় আছেন মমিনুল আমিন, মহাসচিব এনডিএম, আছেন আরমান হোসেন, কেন্দ্রীয় সংগঠক এনসিপি। আমি বিরতির পর মমিনুল আমিনের কাছে যেতে চাই। মমিনুল আমিন, আজকেও ইসলামী আন্দোলন অর্থাৎ বিচার প্রক্রিয়া দৃশ্যমান ও সংস্কার প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেওয়া হবে না। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম আজকে বাইতুল মুকাররমে এক সমাবেশে তিনি বলেছেন। কিন্তু আবার এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন বা প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। এই যে সরকার সরকার খুবই প্রস্তুত যে নির্বাচন করবার জন্য সমস্ত প্রস্তুতি তারা নিয়ে বসে আছে, আবার অন্যদিকে রাজনৈতিক দলগুলোর এইসব বক্তব্য আসলে নির্বাচন নিয়ে নতুন করে সংকট তৈরি করছে কিনা, আপনারা কি দেখছেন? যদি বলি এনডিএম কি মনে করছে? অনেক ধন্যবাদ আপনাকে আরমান ভাই। ওই যে আমি একটা আরমান ভাইয়ের কথা দিয়ে শুরু করছি। পিওর থিওরি অফ ল যেটা বলেছেন হ্যান্স কেলসেনের, সেটার নিজের বেসিক নর্মের কথা বললেন। ওই বেসিক নর্মের প্রিন্সিপাল কিন্তু এটাই ছিল, দ্য উইল অফ সভরেন ইজ দ্য ল। হ্যাঁ, তো বেসিক আমরা যদি পিওর থিওরি অফ লর দিকে যাই, এটা নিয়ে আলোচনা করতে হবে যে উইল অফ সভরেন কি, জনগণের সর্বোচ্চ ইচ্ছাই হলো আইন। এবং জনগণের ইচ্ছাটা আপনি কীভাবে পরিমাপ করবেন? রূপায়ণ টাওয়ারে বসে পরিমাপ করবেন না, পল্টনে বসে পরিমাপ করবেন না, হ্যাঁ, বনানীতে না, এটা করতে হবে নির্বাচনের মাধ্যমে। সো আপনি যদি ওই যে পিওর থিওরি অফ লতে এনসিপি বিশ্বাস করে, তাহলে জনগণের কাছেই যেতে হবে। ব্যালটের মাধ্যমে সভরেন ইচ্ছাটা, মানে জনগণের সর্বোচ্চ ইচ্ছা কি, সেটা আপনার প্রতিফলিত হতে হবে। অন্য কোনো মাধ্যমে হওয়ার কোনো সুযোগ নেই। বুঝতে পারছেন? এক এক সময় এক এক বক্তব্য দিয়ে আপনারা যারা বক্তব্য দিচ্ছেন, আমার মনে হয় যে অনেকেরই আসলে মানসিক সুস্থতার প্রয়োজন। এই যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল রয়েছে শ্যামলীতর কাছাকাছি আমি থাকি, ওখানে যদি আসেন আমরাও একটু সহযোগিতা করতে পারি ডাক্তার দেখানোর জন্য। আসলে জানতে হবে বিষয়গুলো কি। যেমন হাসিনা যেমন কথায় কথায় বলতো যে 71-এর চেতনা, তার পিতার গল্প, কোনো সংকট তৈরি হলেই আমার স্বজন হারানোর বেদনার কাহিনী শোনাতো। অনেক রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি, তারা এখন বলে যখনই সংবিধান নিয়ে প্রশ্ন হয়, আইন মেনে, সংবিধান মেনে কি বিপ্লব হয়েছিল, আর গণ অভ্যুত্থান হয়েছিল, এই কথাটা নিয়ে আসে। একটার সাথে একটা কিন্তু সাংঘর্ষিক না, একটা প্রেক্ষাপট এক না। আপনি বর্তমান সংবিধানকে চেঞ্জ করবেন, যে উনি যতগুলো অনুচ্ছেদের কথা বলে ঐক্যমত কমিশনে আমি আলোচনা করেছিলাম, ম্যাক্সিমাম জিনিস অর্ডিন্যান্সের মাধ্যমে চেঞ্জ করা যায়। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলতে পারি, জনপ্রশাসনের বিষয়গুলো সংবিধানে আপনার এখন অর্ডিন্যান্স ভাবে চেঞ্জ করা যায়। দুর্নীতি দমন কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছিল, ম্যাক্সিমাম জিনিস সংবিধান সংশোধন করে চেঞ্জ করা, মানে অর্ডিন্যান্স করে চেঞ্জ করা যায়। কিছু বিষয়, স্পেসিফিক কিছু বিষয় কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট লাগবে, যার জন্য আপনার নির্বাচিত সংসদ লাগবে। এটার সাথে ওই যে সংবিধান স্থগিত, কিছু স্থগিত, কিছু স্থগিত, এভাবে হয় না, একটা সংবিধান এভাবে চলে না। আর আপনি যখন একটা বলবেন যে জুলাই সনদের ব্যাপারে তো এটা পলিটিক্যাল কমিটমেন্ট, এটা রাজনৈতিক প্রতিশ্রুতি সবার। এখন আপনি একটা ডকুমেন্টকে ধরে বলবেন যে এটাই সুপ্রা কনস্টিটিউশনের উপরে এটাকে স্থান দিবেন। 10 বছর পরে যে কেউ বলতে পারে, কোনো একটা প্রেশার গ্রুপ বলতে পারে, আমরা সবাই মিলে একটা ডকুমেন্ট তৈরি করেছি, আমরা এতজন সাইন করেছি, এইটা সংবিধানের উপরে স্থান পাইতে হবে। এই উদাহরণটা কিন্তু তৈরি হয়ে যাবে।
ঠিক আছে, এই উদাহরণটা কিন্তু তৈরি হয়ে যাবে। আপনার কোনো কিছু সুপ্রা কনস্টিটিউশন না, সংবিধানের উপরে আপনি কিছু করতে পারেন না, সংবিধানকে আপনাকে মানতে হবে, সংবিধান মেনে বিপ্লব হয় না। এই যে উদাহরণটা, এটা হলো হাসিনার ওইটার সমান আর কি, যে কিছু বললেই স্বজন হারানো বেদনার গল্প শোনায়, জুলাই গণঅভ্যুত্থানে কালো শাড়ি পরে শুনে কান্নাকাটি করতেছিল, এইগুলোর আসলে ভিত্তি নাই। আপনাকে লিগাল ফ্রেমওয়ার্কে কথা বলতে হবে। আইন যদি আপনি না মানেন, এখন আমি যদি প্রশ্ন করি তারা যে পুরো স্ট্রাকচার চেঞ্জের কথা বলছে, তারা কি বলছে একবারও যে আমরা 3টা প্রধানমন্ত্রী চাই, আমরা সংসদ চাই না, আমরা সবাই মিলে একটা মজলিসে সুরার মতো একটা গল্প করে এখানে আমরা আইন বানাতে চাই, এগুলো কি বলছে? এগুলো বলছে না। সব ঠিক থাকবে, সব চেঞ্জ হবে, কিন্তু বর্তমানে স্ট্রাকচার যে ক্ষমতা, এই ক্ষমতায় কিন্তু থাকবে, এটা কিন্তু চেঞ্জের কথা কেউ বলছে না। সুতরাং কথা যখন বলতে হবে অবজেক্টিভ দেখে বলতে হবে, লিগ্যাল ওয়েতে বলতে হবে। আর এখন আপনি ইসলামী আন্দোলনের কথা বলেন, অনেকের কথাই বললেন। গত 16 বছর যারা হাসিনাকে হাত পাকা দিয়ে বাতাস দিয়েছে, তারা বাইতুল মোকাররমের মৃত্যুর গেটে কী বললো, সেটা আসলে খুব বেশি মাথা ব্যথা হওয়ার কারণ না। কারণ আমরা দেখেছি তাদেরকে আন্দোলনের সময়ও, হ্যাঁ, আন্দোলনের সময় ওই যে প্রধানমন্ত্রী কার্যালয়ে ঘেরাও করবে বলে পল্টনে যে দোয়া করে চলে আসছে, ঠিক আছে, ওদের কথা গ্রাহ্য করলেন না। আমি গ্রাহ্য করছি না তা বলছি না, কারণ আমরা তাদেরকে দাবিগুলো কি গ্রাহ্য আমাদের সবার কথাই করতে হবে, কিন্তু তাদেরকে আমরা এই ধরনের আচরণ করতে দেখেছি। তারা যখন ঘেরাওয়ের কথা বলে রাজপথে দোয়া করে ঘরে ফিরে গিয়েছে, এই কথাও বলেছি। সো তাদের কথা আসলে তারা নিজেদের কথা কতটুকু নিজেরা রাখবে, এটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। গ্রাহ্য আমাদের সবার কথাই করতে হবে, এটাই গণতন্ত্র। আপনি সংকট দেখেন কিনা? সংকট দেখেন, ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু এইসব দাবিগুলো কেমন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ভিতরে যখন আপনার ফাটল ধরানোর জন্য সরকারের পক্ষ থেকে এক এক সময় নানা ধরনের বক্তব্য আসতো, সেটা আবার আমরা একজন আছেন পোস্ট ডিলিট উপদেষ্টা, একবার পোস্ট দেয় কিছুক্ষণ পর ডিলিট করে ফেলে, তিনিও অনেক সময় বক্তব্য দিয়েছিলেন। সংকটের সূচনাও এখান থেকে আর কি, ঠিক আছে। তো এই যে বিভিন্ন যারা এখন ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলেন, প্রত্যেকেরই অবদান রয়েছে, ত্যাগ রয়েছে। আয়নাঘরে তারাও গিয়েছেন, তারা তাদের কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন। তারা যখন এই ধরনের বক্তব্য দেয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বক্তব্য দেয়, এটা আমাদের কাছে দুঃখজনক লাগে। এটা ভুলে গেলে চলবে না। আমরা প্রত্যেকেই কিন্তু অ্যাক্টর, স্টেক হোল্ডার, এবং আমাদের প্রত্যেককেই দায়িত্বশীল আচরণ করতে হবে। দায়িত্বশীল আচরণ যদি আমি না করি, উনি না করেন, তাহলে ভুক্তভোগী কিন্তু উনি আমি দুইজনই হব। তো আমরা তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা দয়া করে যখন পরিবর্তিত প্রেক্ষাপটে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, দেশকে স্ট্যাবল জায়গায় আনার জন্য এমন কোনো বক্তব্য দিবেন না যেটা শুধুমাত্র আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, এমন কোনো বক্তব্য দিবেন না। জনগণের স্বার্থ বিবেচনা করে আপনারা বক্তব্য দেন, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। আমি একটু যেতে চাই আরমান হোসেনের কাছে। আরমান হোসেন, আপনাদের এই দাবিটা অনেকটা, ওনার যদি বক্তব্যটা ধরি তাহলে মানসিক অসুস্থতার কথা নিয়ে তিনি বলেছেন। মানসিক সুস্থতা আপনাদের দরকার, চিকিৎসা নেওয়াও দরকার। এবং সেই সাথে একটি বক্তব্য, বিবিসি বাংলার একটি বক্তব্য আমি আপনাকে একটু তুলে ধরি। সেখানে মন্তব্য করা হয়েছে আর কি, কেউ কেউ মন্তব্য করেন ভোটের রাজনীতিতে বা সংসদের কোনো একটি আসনে এককভাবে জিতে আসা এখনও সেরকম অবস্থান তৈরি করতে পারেনি এনসিপি। এই বাস্তবতা এখন বিবেচনা নিতে হচ্ছে দলটিকে। ফলে নিজেরা যখন চাপ অনুভব করছে, তখন তারা বিভিন্ন দাবি বা শর্ত তুলে সরকার ও অন্য দলগুলোর উপর চাপ তৈরি করতে চাইছে, এরকম কেউ কেউ বলছেন। আসলে কি বিষয়টা এমন নাকি? দুটো প্রশ্ন আপনাকে। ধন্যবাদ। আচ্ছা, আমি আপনাকে একটু আগে যে লিগ্যাল রেফারেন্সের কথা বলেছি, সংবিধানের কিভাবে আমরা চেঞ্জটা আনতে পারি বা কিভাবে নতুন সংবিধান ড্রাফট করতে পারি, এটার আমরা মৌলিক সংস্কার একটা রূপরেখা ঐকমত্য কমিশনে দিয়েছি। সেখানে আমরা বিস্তারিতভাবে বলেছি যে আপনি যে ফ্রেমওয়ার্কটা কিভাবে পরিবর্তন করবেন এবং সেই ফ্রেমওয়ার্কে আপনার যে নতুনভাবে ইমপ্লিমেন্টেশনের যে জায়গা, সেটা নতুন সংবিধানের মাধ্যমে কিভাবে বাস্তবায়ন করবেন। এই যে নতুন সংবিধানের কথা, এটা শুধু এনসিপির একক বয়ান না, এটা বিভিন্ন এক্সপার্টদের সাথে আমরা কথা বলেছি এবং আপনি বিভিন্ন লিগ্যাল এক্সপার্টের মাধ্যমে দেখবেন যে এই সংবিধানের মধ্যে যে পরিমাণ জরাজীর্ণ সিচুয়েশন, জরাজীর্ণ অবস্থা, আপনি কি এটাকে কস্টেপ মেরে আপনি এটাকে মনে করেন নতুন করে সেলাই করে, নতুন সজ্জা করে এটাকে আপনি আজীবিত করতে পারবেন না, কারণ এটা অলরেডি ওই জায়গা থেকে জরাজীর্ণ হয়ে এটা অলরেডি ডেড। তো সেই জায়গায় আমরা এই জিনিসটা বলেছি। এখন ঐকমত্য কমিশনের যদি মানসিক সুস্থতার কথা আসে, ঐকমত্য কমিশন যখন সংবিধানের এই যে পরিবর্তনগুলো বা জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যখন কথাগুলো বলেছে, তারা কিন্তু প্রত্যেকটা অপশন রেখেছে, সংবিধান পরিবর্তন, সংবিধান সংশোধন এবং সংবিধান পুনর্লিখন। তাহলে এই অপশনটা কেন আসছে? যদি আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা লিগ্যাল বেসিস না থাকতো, তাহলে তো এই অপশনই আসার কথা না। ঐকমত্য কমিশনে আমরা এটা নিয়ে কথাই বলতে পারতাম না। আমরা সেই জায়গা থেকে বলেছি এবং প্রপার লিগ্যাল রেফারেন্স, লিগ্যাল স্ট্যাবলিশমেন্ট রেখেই আমরা এই কথাগুলো বলেছি। এখন মানসিক সুস্থতার কথা আসছে, তো এনসিপি তার পলিটিক্যাল বয়ান, যেটা প্রপার লিগ্যাল ফাউন্ডেশনের উপর ভিত্তি করে তৈরি, সেটা কিন্তু প্রকাশ করছে। আমরা ঐকমত্য কমিশনে দেখেছি কিছু রাজনৈতিক দলকে যে একটি বড় রাজনৈতিক দলের নেতা কি বলেন সেটার উপর ভিত্তি করে, সেটার উপর অপেক্ষা করে নিজের বয়ান তৈরি করছেন। তারা রাজনীতি করতে আসছেন, কিন্তু রাজনীতিক নিজের কোনো বয়ান নাই, নিজের কোনো পজিশন নাই। দেখা গেল একটি বড় দলের নেতা কি বলতেছেন সেটার উপর নিজেদের বয়ান তৈরি করছেন। আবার সেটা যদি বড় দলের নেতা যদি শিফট করেন, সেখানে তার বয়ান শিফট হয়ে যাচ্ছে। এটা পরিজীবী রাজনৈতিক মন মানসিকতা। আপনার রাজনৈতিক নিজের বয়ান নাই, আমি অন্য দলের সাথে জোট করব অথবা জোট করব না, তার আমার দয়া এবং
তার হচ্ছে দয়া নিয়ে তার ফেভার নিয়ে আমাকে রাজনীতি করতে হবে, এই জন্য আমার একটা নিজের মানে মনে করবো আমি যে মানসিক সংকীর্ণতা, সে জায়গা থেকে আমার রাজনীতি এটা করছি আমি। দেখা গেলো আমার নিজের পলিটিক্যাল পজিশনই নাই, আমি অন্য দলের নেতা, দেখা গেলো এখানে এই জায়গায় প্রস্তাবে একমত, সেটার সাথে আমি একমত হয়ে গেলাম, উনি পরের দিন এসে দ্বিমত পোষণ করলেন, আমি এটার সাথে দ্বিমত হয়ে গেলাম। আপনি জুলাই সনদে দেখেন যে দলগুলো যে দ্বিমত করেছে, কারা কারা কিভাবে দ্বিমত করেছে, আর এই বড় দল যেটা কথা বললাম বিএনপির সাথে কারা কিভাবে টোন মিলিয়ে হচ্ছে এই সংস্কার প্রস্তাবগুলোর সাথে একমত দ্বিমত জানিয়েছে, এটা আপনি এই সনদটা দেখলে আপনি বুঝতে পারবেন বাস্তবতা। এবং লিগ্যাল ফাউন্ডেশনের যে কথাটা আসছে, এনসিপি নির্বাচনী প্রচারণা বা নির্বাচনের প্রস্তুতির জন্য চাই কিনা, নির্বাচন অংশগ্রহণ করতেই হবে এনসিপির, এটা ম্যান্ডেটরি মনে করে না। এনসিপি জাস্ট একটি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন করার জন্য আসে নাই। জুলাই গণ অভ্যুত্থানে যে আহত হলো, যারা শহীদ হলো, তাদের যে একটি রক্তের মূল্য, তাদের যে একটি পরিবর্তনের ম্যান্ডেট ছিল, সেটাকে বাস্তবায়ন করার জন্য এনসিপি রাজনীতি করে। এখন গণপরিষদ নির্বাচনের কথা যখন এনসিপি বলছে, আমি তো আপনাকে সংবিধানের আমি পার্টিকুলার অনুচ্ছেদগুলো বললাম যে কি কি অনুচ্ছেদে পরিবর্তন দরকার, কি কি অধ্যায়গুলোতে কি রকম পরিবর্তন দরকার, এবং সেটা প্রপার লিগ্যাল ফাউন্ডেশনগুলো আপনি যখন হচ্ছে বিভিন্ন আইনের অধ্যাপক থেকে শুরু করে ঐকমত্য কমিশনের যে অপিনিয়নগুলো দেখবেন, তারা কিন্তু এই অপশনটা রেখেছেন, এবং এইটা আলোচনার মাধ্যমে যেন এক টেবিলে আমরা আসতে পারি সেই জন্য কিন্তু তারা সময়ও দিয়েছেন, এবং নতুন করে ঐকমত্য কমিশনের মেয়াদ এক্সটেন্ড করা হলো, রাজনৈতিক দলগুলোর সাথে তারা বসে এখানে জিনিসগুলো বাস্তবায়ন করবেন। এখন আপনার প্রপার যেটা লিগ্যাল বয়ান বা প্রপার লিগ্যাল ফাউন্ডেশনের উপর আপনি যেটা বলছেন, সেটাকে আপনি যদি মনে করেন চ্যালেঞ্জ করতে চান, আপনি বলেন যে না, এটার বাইরে আরো ভালো লিগ্যাল, এটার চাইতে আরো ভালো লিগ্যাল বেসিস আছে, বা এটার চাইতে আরো ভালো লিগ্যাল ওয়ে আছে যেটা ইমপ্লিমেন্ট করা যাবে। আপনি সভরেনিটির কথা বলছেন, সার্বভৌমত্বের কথা বলছেন, এই সার্বভৌমত্বের জায়গা তো আপনারাই ফার্স্ট অফ অল রেসপেক্ট করেন নাই। বিএনপির যত বড় কথা বলি, বা বিএনপির সাথে এখন যারা সমমনা রাজনীতি করে, বা বিএনপির বয়ানটাই নিজের রাজনৈতিক বয়ান হিসেবে যারা প্রতিষ্ঠিত করে, তারা দেখবেন 96 তত্ত্বাবধায়ক সরকারের যে এগ্রিমেন্ট ছিল, এটা কারা ভায়োলেট করছে? বিএনপি করেছে। আপনার এই যে বিভিন্ন বলা হয়েছে যে মৌলিক অধিকারের বিরোধী যে আইনগুলো, সেগুলোকে আপনার হচ্ছে রিমুভ করা হবে, সেটা কারা বাস্তবায়ন করে নাই? এই যে বিএনপি এবং তার সমমনা দলীয় যারা ছিল, তারা বাস্তবায়ন করেন নাই। তো এই জায়গাটাতে আপনি এগ্রিমেন্টের কথা যখন বলেন, নিজের হিস্ট্রিটাও দেখতে হবে। আর আমরা যখন বলি জনগণ চায় কিনা, আমি জাস্ট একটা মিনিট, জনগণ চায় কিনা, আপনাদের যদি এইটুকু কনফিডেন্স থাকে যে জনগণ চায় না সংবিধান নতুনভাবে লিখিত হোক বা এই পরিবর্তনগুলো হোক, গণভোটে আসেন, গণভোটে এসে রেফারেন্ডাম দিয়ে দেখেন মানুষ কি বলতে চায়। আপনারা তো বিভিন্ন পত্র পত্রিকায় যেখানে নতুন করে বলা হয় যে নতুন সংবিধানের দাবি যৌক্তিক কি যৌক্তিক না, 80%-এর উপমানুষ এটা যৌক্তিক মনে করে, তারা তাদের মতামত জানাচ্ছে। ধন্যবাদ। আমি একটু আবারও মুমিনুল আমিন ভাইয়ের কাছে, মুমিনুল আমিন একটি অভিযোগ তুলেছেন, ঐকমত্য কমিশনে বড় দলের সাথে ছোট ছোট দলগুলো তাদের বয়ানগুলোকে মিলিয়ে ফেলে, নিজেদের কোনো বয়ান নেই, কেবল বড় দল যদি যে সময় একমত বলে সেই সময় একমত, আবার দ্বিমত বলে সে একই সুরে বিএনপির সুরে কথা বলে, নিজেদের কোনো বয়ান নাই। যদি নিশ্চয়ই তিনি বিএনপির সাথে যারা এখন সমমনা দল, তাদেরকে তিনি ইন্ডিকেট করেছেন, আসলে নিজেদের কোনো বয়ান নাই কেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বড় দল আর ছোট দলের বয়ানে আমি যেতে চাই না, কারণ এটা পরিমাপের উপায় হচ্ছে নির্বাচন। এটা নির্বাচন 17 বছর হয় নাই। বড় দল ছোট দলের বয়ানটা হলো মানসিক ফ্যাসিবাদী, যারা এখনো মেন্টালি ফ্যাসিস্ট, তারা এই ধরনের বড় দল ছোট দলের বয়ান তৈরি করে মানে জনগণের দৃষ্টিকে তাদের পক্ষে আনতে চায়। এদেরকে আমি মেন্টাল ফ্যাসিস্ট বলবো, কারণ এখন 17 বছর নির্বাচন হয় নাই, নাম্বার 1। নাম্বার 2, ওরা গণভোট নিয়ে অনেকে কথা বলে যে আপনারা নির্বাচন যদি জনগণের ভয়, এতই জনগণকে পছন্দ করেন, গণভোটে যারা আসেন, যারা বলতে চায়, তারা আমার একটা প্রশ্ন রাখতে চাই, গণভোটে কি আকাশ থেকে ফেরেশতা এসে ভোট দিবে? গণভোটেও জনগণ ভোট দেয়, নির্বাচনেও জনগণ ভোট দেয়। আমরা এটার মানে কনস্টিটিউশনাল ক্রাইসিস বা লিগাল ফ্রেমওয়ার্কটা বলছি। আপনি গণভোট আয়োজন করতে পারবেন, সংসদ নির্বাচন করতে গেলে গা জ্বালা হবে। কারণ কি, সংসদ নির্বাচন করতে গেলে আপনার বর্তমান পদ্ধতিতে আপনাকে নির্দিষ্ট সংখ্যক ভোট পেয়ে পার্লামেন্টে আসতে হবে, সেটা আপনার পাওয়ার জানে। আপনি গণভোটের কথা বলছেন, মনে হচ্ছে কি তৃতীয় বা চতুর্থ আসমান থেকে ফেরেশতা নেমে এসে গণভোটে ভোট দিবে, জনগণ ভোট দিবে না, তাহলে ভিন্ন একটা রেজাল্ট আসতে পারে। এবার আসেন, আপনি যেটা বলেন বিএনপি সমমনা দল, দেখেন সংবিধান সংস্কারের প্রস্তাবনা যদি দলে থাকেন, বিএনপির সাথে আমরা একসাথে এনডিএম সহ অনেকগুলো দল যুগপৎ আন্দোলন করেছিলাম। যুগপৎ আন্দোলনের একটা মানে ভিত্তি ছিল, মানে এটা আপনারা যদি চার্টার বলেন 31 দফা ছিল। 31 দফা যে ধরনের সংস্কার প্রস্তাবনাগুলো আমরা নিয়ে এসেছিলাম, এটা একটা সংক্ষেপ আকারে যদিও ছিল, সেইটারই ম্যাক্সিমাম জিনিস এই ঐক্যমত কমিশন এসেছিল। তো আমরা 2.5 বছর আগে যখন সংস্কার প্রস্তাবনাগুলো 31 দফায় নিয়ে এসেছিলাম, এখন যারা ঐক্যমত্য পার্টি, আমি একটা বয়ানে বলেছিলাম জাতীয় ঐক্যমত কমিশন একটা ঐক্যমত্য পার্টি তৈরি হয়েছে, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ আরও কিছু দল মিলে তারা একটা ঐক্যমত্য পার্টি তৈরি করেছে, আরও কিছু দল নিয়ে, যারা আসলে কী করে, ঐক্যমত কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করে। এবং ঐক্যমত কমিশনের বয়ানেও ইভেন তারা যে জুলাই সনদ দিয়েছে, তার অঙ্গীকার নামায়ও কথাগুলো যেটা এসেছে, ঐক্যমত্য পার্টিগুলোর ওদের নিজস্ব পার্টি আছে ঐক্যমত, যেমন একটা দলকে বলা হয় সরকারি দল, সরকারের পৃষ্ঠপোষকতা, আমি নাম বলবো না, ওরকম ঐক্যমত কমিশন ঐক্যমত পার্টি এসেছে, তারা প্রভাব বসালে করে থাকে। সো আপনি যে বলছেন যে নিজস্ব বয়ান নেয়, কথাটা ভুল। যুগপৎ আন্দোলন, একসাথে আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সবাই কিন্তু এরকম হাততালি দিয়েছিল যখন আমরা একসাথে বুক পেতে দিয়েছিলাম গুলির সামনে। হ্যাঁ, তখন কিন্তু গোটার দাবি আসে নাই, আমরা কিন্তু আন্দোলন একসাথে করে আসছি।
সেটা চার্টার ছিল, সেটা ভিত্তি ছিল 31 দফা। তখন আমরা সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে এসেছিলাম। কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এখন যে প্রধানমন্ত্রী মেয়াদ নিয়ে লম্বা আলোচনা হলো, এটা কিন্তু আমাদের প্রস্তাবনা ছিল। সো আপনি কথা বলতে পারেন না যেসব বয়ান নাই, আমরা একসাথে বয়ান দিয়েছিলাম। এইটা নিয়ে যারা বলছে বিএনপির 31 দফা, আপনাদের 31, আমরা একসাথে 31 দফা করেছিলাম। তার ভিত্তিতেই আমরা হাসিনা পতনের এক দফা আন্দোলন করেছিলাম। সফল না ব্যর্থ সেটা পরের আলোচনা, আমরা করেছিলাম এবং বলেছিলাম, এবং 31 দফায় সংস্কার হয়েছিল। পার্টিকুলারলি এনডিএম এর কথা যদি বলি, নভেম্বর মাসে আমরা বিস্তারিত সংস্কার প্রস্তাবনা প্রায় 11টা সেক্টরে আমরা মানে প্রোগ্রাম করে ব্র্যাক সেন্টার ইনে প্রোগ্রাম করে সকলের হাতে তুলে দিই। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শফিক ভাই সেখানে উপস্থিত ছিলেন, আরও কয়েকজন প্রতিনিধি ছিলেন। সংস্কার বয়ান আমাদেরও আছে। স্টাডির অভাব থাকতে পারে, জানার অভাব থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। আপনার কাছে সেটা পৌঁছেছে কিনা সেটা অন্য আলোচনা। তবে আমাদের আছে কিনা সেটা প্রমাণ আমরা বললাম। হঠাৎ করে ঐক্যমত্য কমিশন, ঐক্যমত্য পার্টি তৈরি হয়ে নিজেদের কথা না মানলে তারা বলবে যে বিএনপি এবং অন্য সমমনা দলগুলো একরকম বয়ান দিচ্ছে, নিজস্ব বয়ানের কথাটা ভুল। আমরা তো আন্দোলনের মাঝে একসাথে ছিলাম এবং 31 দফার ভিত্তিতে ছিলাম, তাহলে অবশ্যই আমাদের নিজস্ব বয়ান আছে এবং তার প্রেক্ষিতেই আমরা কিন্তু সেখানে বক্তব্য দিয়েছি। এখানে কারোর কাছে সমর্থন করার বিষয় না। তারা যদি মনে করে তাদের বয়ান সঠিক, তারা ভিন্নমত দিতেই পারে। নির্বাচনে আসতে ভয়টা কিসে সেটা তো এটাকে জুজুর ভয় বলা হয় আসলে, সেটা তারা ব্যাখ্যা দিবেন, আমি এ বিষয়ে বিস্তারিত বলবো না। ধন্যবাদ। যেতে চাই আবার আরমান হোসেন। আরমান হোসেন, আজকে আইন উপদেষ্টা যেটা বলেছেন যে নির্বাচন পেছার সুযোগ নেই, সে হাতে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি, নির্বাচনের অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, কোনো রাজনৈতিক দলের না। আমি যদি একটি প্রশ্নে আসি, আসলে রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি, আসলে এটা কি বোঝাতে চেয়েছেন? তিনি কি এটা বোঝাতে চেয়েছেন আসলে বিগত ফেসিবাদ আমলে যে বিএনপি, জামায়াত সহ অন্যান্য সংগঠনগুলো যে নির্যাতনের শিকার হয়েছে, এখন এই মুহূর্তে এসে তারা আবার সব ভুলে গেছে, গুণগত মান তারা উন্নতির পর্যায়ে যেতে পারে নাই, বিষয়টি কি এটাই বলছে নাকি আসলে গুণগত মান বলতে আসলে কি বোঝাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি জাস্ট আমার সম্মানিত সহ-আলোচকের কথা একটা রেফারেন্স জবাব দিয়ে এরপর আপনার প্রশ্নের জবাবটা দিচ্ছি। যে গণভোটের বিষয়টা, কনসেপ্টটা কি? গণভোটের বিষয় হচ্ছে আপনার ন্যাশনাল পলিটিক্সে, ন্যাশনালি আপনার যখন একটা পলিটিক্যাল কোয়েশ্চেন অ্যারাইজ হয়, সেটা তখন হচ্ছে কোয়েশ্চেনটার হচ্ছে বা জটিলতাটা কীভাবে সমাধান হতে পারে সেটারই হচ্ছে নির্ধারণের পদ্ধতি। এখন নির্বাচনটা কি? নির্বাচন হচ্ছে আপনি যখন পার্লামেন্টে আসার ক্ষেত্রে, আপনি আইনসভা তৈরি করার ক্ষেত্রে আপনি 300টি আসনে নির্বাচিত হয়ে আপনি এখানে আসবেন। আমরা তো নির্বাচনের ক্ষেত্রে এনসিপি কখনো নির্বাচন বিরোধী কথা বলে নাই। গণভোটের প্রসঙ্গটা কিভাবে বলেছি, সংবিধানের মানুষজন এই যে সংবিধান পরিবর্তনের কথা আসছে, নতুন সংবিধান মানুষ চায় কি না, আপনি যখন বলতে চাচ্ছেন যে এটা পলিটিক্যাল, এটা জনসাধারণের বক্তব্য কিনা বা জনসাধারণের অভিব্যক্তি কিনা, সেটা জানার মাধ্যমটা কি? আপনার নির্বাচনে কি আপনার মনে করেন হচ্ছে একটা দলের ম্যান্ডেট সংবিধান পরিবর্তনের পক্ষে অথবা বিপক্ষে, এই ম্যান্ডেটে কি একটা নির্বাচন হয়? নির্বাচনের কি পরিধি এতটুকু কিনা? গণভোটের পরিধি আর নির্বাচনের পরিধি মেজর ডিফারেন্স বা ফান্ডামেন্টাল ডিফারেন্স হোল্ড করে। সো দুইটাকে মিলাই আপনি যদি নির্বাচনে ভয়ের আলাপ করেন, এটা মিসরিপ্রেজেন্টেশন, এটা কখনো প্রপার পলিটিক্যাল আলাপ না। এখন আপনি যখন গণভোটের মাধ্যমে আপনি যখন হচ্ছে যে মানুষের মাধ্যমে জানতে পারবেন যে হচ্ছে সংবিধানের পরিবর্তনটা কি পরিবর্তন মানে পুনর্লিখনের মাধ্যমে হবে নাকি সংশোধনের মাধ্যমে হবে, তখন আপনি একটা প্রপার পলিটিক্যাল অ্যান্সার পেয়ে যাবেন যে জনগণ কি চায়। এরপর আপনি ওর মাধ্যমে নির্বাচন করেন অথবা গণপরিষদ করেন, সেটা আপনি নির্ধারণ করতে পারবেন। এবং সেই জায়গায় আমরা কনফিডেন্ট দেখে আমরা গণভোটের পক্ষে এখনো আছি এবং এটা হলে আমাদের কোনো আপত্তি নেই, সেই জায়গা থেকে আমরা কনফার্ম। এখন যদি আইন উপদেষ্টার প্রশ্ন যেটা করেছিলাম, এখন রাজনৈতিক গুণগত পরিবর্তনের যে কথা, আমরা এনসিপি যখন গঠন করা হয়েছে, আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যখন আমরা রাজনৈতিকভাবে সংগঠিত হচ্ছিলাম, আমরা একটা কথা বলেছি যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে গেলে আপনার হচ্ছে প্রপার ফাইন্যান্সিয়াল মডেল, আপনার তৃণমূল কীভাবে ফাংশন করবে, ডিসিপ্লিনারি অ্যাকশনগুলো কীভাবে আপনি নেবেন, আপনার পলিটিক্যাল বয়ানটা কীভাবে তৈরি করবেন, এগুলো সবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এখন দুঃখজনকভাবে এটা আমরা দেখেছি যে মেজর পলিটিক্যাল পার্টিগুলো যেটা বাংলাদেশে এক্সিস্ট করে, বিএনপি সহ অন্যান্য কয়েকটি রাজনৈতিক দল আছে, তাদের রাজনীতিতে আসলে যে পরিবর্তনটা দরকার ছিল 5ই আগস্ট পরবর্তী, সেই পরিবর্তনটা আসে নাই। আমরা যেটা দেখেছি রাজনৈতিক দল হচ্ছে চাঁদার মাধ্যমে চলে, খুন, ডাকাতি, ধর্ষণ এবং অন্য যে অপরাধগুলো আছে সেগুলোর মাধ্যমে তাদের হচ্ছে রাজনৈতিক একটা ফান্ডিং তৈরি হয়, তাদের রাজনৈতিক কন্ট্রোল তৈরি হয় এবং সেই জায়গা থেকে পরিবর্তন আসে নাই। আপনার দেখেন অন্যান্য যে তৃণমূলের যে জায়গাগুলো আমরা যদি দেখি, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ওয়ার্ড, গ্রাম পর্যায়ে, দেখা গেল হচ্ছে একই রাজনৈতিক মডেল এখনো ফাংশন করছে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে চাঁদার মাধ্যমে কেউ ওখানে হচ্ছে পলিটিক্যাল ফান্ডিং তৈরি করছে, তারপরে হলো ডাকাতি, খুন, ধর্ষণের মতো ঘটনাগুলো ঘটাচ্ছে এবং জনগণের মধ্যে ভীতি তৈরি করে রাজনৈতিক কন্ট্রোল এস্টাবলিশ করার চেষ্টা করছে। তো এটা তো রাজনৈতিক পরিবর্তন যেটা আমরা আশা করেছি সেটা হচ্ছে না। আমরা যেমন রাজনৈতিক দল হিসেবে আমরা প্রপার একটা ফাইন্যান্সিয়াল মডেল তৈরি করার চেষ্টা করেছি, আমরা আমাদের ট্রান্সপারেন্ট ফাইন্যান্সিয়াল মডেলের জন্য আমরা পাবলিক ফান্ডিংয়ের ব্যবস্থা করেছি। প্রথম রাজনৈতিক দল হিসেবে যারা ট্রান্সপারেন্ট ফান্ডিংয়ের জন্য হচ্ছে তারা ইনিশিয়েটিভ নিয়েছে, আমরা সেটার মাধ্যমে আমাদের দল পরিচালনা করছি। এবং আমাদের যে তৃণমূলের অ্যাকাউন্টেবিলিটি, যখন আমরা কোনো
যদি কোথাও কোনো ডিসিপ্লিনারি ইস্যু আসে সেটাকে আমরা অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল সেটাকে আমরা রিজলভ করার চেষ্টা করছি এবং ওই জায়গাটা থেকে আমরা আমাদের তৃণমূলকে রাজনৈতিক আদর্শ রাজনৈতিক চিন্তার মাধ্যমে জনগণের বিরুদ্ধে না গিয়ে জনগণের মধ্যে ভীতি সৃষ্টি না করে জনগণের পক্ষে কীভাবে রাজনীতি করা যায় সেই পলিটিক্যাল কালচার এবং সেই পলিটিক্যাল স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছি। কিন্তু সেই জায়গায় কিছু জনগণের পক্ষে কি বিএনপি সহ অন্যান্য দলগুলো করছেন? এখন রাজনৈতিক দল হিসেবে আপনি যখন একটি নির্দিষ্ট এরিয়াতে আপনি জনগণের মধ্যে ভয় তৈরি করছেন, তাদের কাছ থেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়গায় বাধা তৈরি করে টাকা তৈরি করে চাঁদাবাজি দিয়ে আপনি যখন দল পরিচালনা করছেন সেটা অবশ্যই জনগণের পক্ষের রাজনীতি না। আপনি সিলেটের সাদা পাথরের ঘটনা যদি আপনি দেখেন, এখানে কোম্পানিগঞ্জের উপজেলা বিএনপি সভাপতিকে আপনার বহিষ্কার করতে হয়েছে কেন? কারণ উনি স্পষ্টভাবে এই সাদা পাথরের লুটের সাথে জড়িত ছিলেন। এনসিপির মানববন্ধন এবং পাথর লুটের যে প্রক্রিয়া বা যে আপনার হচ্ছে এখানে আমি যদি বলি যে হচ্ছে সিন্ডিকেট, এখানে কারা অংশগ্রহণ করছে আপনি এটা ক্লিয়ারলি দেখতে পাবেন যেখানে কারা কোন পদবি। আমি একটু আসি যে এটা ছোট্ট করে আমার আসলে সময়ই নেই, খুবই কম। মমিনুল আমিন যদি এভাবে বলেন যে আসলে যারা জনগণের পক্ষে কাজ করে না, জনগণের থেকে নিয়ে চলা তাদের দল চালায়, তারাই আসলে জনগণের পক্ষে কাজ করে না, তার এই বক্তব্য আপনি কি মানে এটার সমাধান দিবেন? না, এটা আসলে তো সমাধানের কিছু নাই। সদ্য বিশ্ববিদ্যালয় স্নাতক সার্জিসকে আমরা যখন দেখি পঞ্চগড়ে 400 গাড়ি শোডাউন নিয়ে যাচ্ছে, তারপরে যখন তাকে খরচের ব্যাখ্যা চাওয়া হয়, বাপদাদার জমিদারির কথা বলে, তাহলে কোন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে? রূপায়ণ টাওয়ারে এত বড় অফিস প্রথম দিনে কিভাবে চালায়? আর ওই যে একটা ক্রাউড ফান্ডিং ওয়েবসাইট করে রাখতে, ভাই আমি এরকম 10টা ওয়েবসাইট আপনাকে করে ফান্ডিং দেখাতে পারি। হ্যাঁ, এই ধরনের বয়ান আসলে জনগণের কাছে খুব বেশি খায় না। আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যদি বলতে চান, ক্লিয়ার আপনার পলিটিক্যাল ম্যান্ডেট লাগবে এবং সেটা জনগণকে প্রমাণ করতে হবে থ্রু ইলেকশন। আপনি যতই বড় বক্তব্য দেন, আজকে আপনার উপর থেকে মিডিয়া লাইটটা চলে যাক, সরকারি সাপোর্ট চলে যাক, ব্যবসায়ীদের ফান্ডিং বন্ধ হোক, তারপরে আপনি দেখে 7 দিন জনগণের জন্য কি বয়ান আপনি দিতে পারেন সেটা আমরাও দেখব। আপনি কোনো 30 সেকেন্ডে কোনো কিছু বলবেন কিনা এই বিষয়ে? 30 সেকেন্ড। এখন দেখুন, আমরা আমাদের জায়গা থেকে প্রপারলি আমরা ওয়েবসাইটের কথা তো আসছে বলে 10টা ওয়েবসাইট তৈরি করা। আমরা আমাদের নির্বাচনের আগে এনসিপি কিভাবে পলিটিক্যালি ফাংশন করলো, ফান্ডিং এর ব্যাপারে আমরা ট্রান্সপারেন্ট রিপোর্ট দিব। এটা অন্য পার্টি পারলে দিক, তারা কিভাবে পলিটিক্যাল রাজনীতি করে দিব। আচ্ছা, কথা বলতে এখন সেটা জায়গা থেকে সেই জায়গা থেকে এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ম্যান্ডেট পাওয়ার ক্ষেত্রে আপনার পলিটিক্যাল ফাইন্যান্সিং মডেল আপনার নির্বাচনের মধ্যে নির্ধারণ হয় না। আপনি কিভাবে আপনার কোন ম্যান্ডেট নিয়ে কোন রাজনৈতিক এজেন্ডা নিয়ে আপনি সার্ভ করছেন, কিভাবে আগাচ্ছেন, সেটার ভিত্তিতে আপনার জনগণ ব্যবসায়িক শ্রেণী বলেন সব জায়গা থেকে ফান্ডিং আসে। এটা নির্বাচনের সাথে এটার কোনো। ধন্যবাদ দুজনকেই, মমিনুল আমিন মহাসচিব এনডিএম, আরমান হোসেন কেন্দ্রীয় সংগঠক এনসিপি, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠান।